ওই মিয়া, কি সমস্যা আপনার? আপনি কি চোখে দেখতে পান না, নাকি এইভাবে আমার উপর পড়ে গেলেন কেন? এমন সুন্দরী রসের টলটলা কমলার সামনে দাঁড়িয়ে থাকলে চোখে দেখতে পাবো কেমনে? দেখুন, আপনি কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করছেন। অসভ্যতার সীমা একদম ছাড়িয়ে যাচ্ছেন। এই যা, অসভ্যতামিরও তো আবার লিমিট থাকে। সেটা তো আমার কখনোই জানা ছিল না। ইতর ছোটলোক চরিত্রহীন কোথাকার। এই কথা বলতে বলতেই নদী বাড়ির ভিতর ঢুকে গেল। আর এদিকে নীল তখন নদীর পিছন পিছন বাড়ির ভিতরে প্রবেশ করে আর ড্রয়িং রুমে এসে বলতে থাকে। কি ব্যাপার মিস্টার আশরাফ চৌধুরী, আপনি আমাদের লোন পরিশোধ করবেন? প্লিজ স্যার, আপনি আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি সব কিছুর ব্যবস্থা করছি। আরে, আপনাকে আর কত দিন সময় দিব? দেখতে দেখতে 3 বছর সময় পার হয়ে গেল। এর মধ্যে আপনি আমাদের লাভের টাকা তো দূরের কথা, আসল টাকাটাও দিতে পারেননি। প্লিজ স্যার, আপনি আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদের পাওনা সমস্ত টাকা আমি আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, আমি খুব ভালো করেই জানি আপনি এই জিন্দেগিতেও আমাদের টাকা ফেরত দিতে পারবেন না। তার চাইতে পারেন একটা কাজ করুন, আপনি আপনার ছোট মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিন। আরে এসব কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে না, একদমই নয়। আমার মাথা কেন খারাপ হতে যাবে? আমি সম্পূর্ণ ঠিক আছি এবং যা বলছি চিন্তা ভাবনা করেই বলছি। কারণ আপনি তো কোনো দিনও আমার টাকা ফেরত দিতে পারবেন না। দেখুন স্যার, আমি তো বলছি আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেব। আসলে কয়দিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাই সেরকম কাজকর্ম করতে পারছি না। না তা না হলে আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দিতে পারতাম। আরে বললাম তো, আপনার এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেটা বলছি সেটাই করুন। সেটা আপনার আর আমার দুজনের জন্যই খুব ভালো হবে। কারণ আপনার ছোট মেয়েটা যথেষ্ট সুন্দরী। তাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই আমার পছন্দ হয়েছে। এভাবেই কথা হচ্ছিল নীল আর নদীর আব্বুর মধ্যে। নীল কোটিপতি বাবার একমাত্র আদরের সন্তান। তাদের গার্মেন্টস ব্যবসা। সে বাংলাদেশ থেকে কোম্পানি দেখাশোনা করে আর তার বাবা দেশের বাইরে থেকে কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে। আর নদীর আব্বু নীলের কোম্পানিতে কাজ করে। আজ থেকে 4 মাস আগে নদীর বড় বোনের বিয়ে হয়েছে আর তখনই নদীর বড় বোনের জামাইকে বড় অঙ্কের একটা যৌতুক দিতে হয়, যেটার জন্য নদীর আব্বুকে অনেক ঋণের সম্মুখীন হতে হয়। আর তখনই নদীর আব্বু নীলের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়েছিল, যেটা তিনি এখনো পরিশোধ করতে পারেনি। তো ভিউয়ার্স, চলুন এতক্ষণ ধরে গল্পে যাকে নিয়ে আলোচনা করা হয়েছে তার সম্পর্কে একটু জেনে নিই। সে হলো আমাদের গল্পের নায়িকা নদী। এই বছরে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। নদীর বড় বোনের বিয়েতে নদীর আব্বু নীলকে দাওয়াত দিয়েছিল আর নীল সেখানে গিয়ে নদীর সঙ্গে প্রথম পরিচয় হয়। আর নদীকে যখন সে প্রথম দেখে তখনই তার নদীকে মনে ধরে যায়। তবে সেটা এভাবে নয়, আসলে নীলের একটা অসুখ আছে, সেটা হলো মেয়ে মানুষের প্রতি তার একটু বিশেষ দুর্বলতা, যেটা মোটামুটি সবাই জানে। নীল কোনো সুন্দরী মেয়েকে দেখলে তার সঙ্গ নিতে চায়। তবে কি আমাদের গল্পের নায়িকা নদীর সঙ্গেও সেরকম কিছু একটাই হতে চলেছে? তো ভিউয়ার্স, এই বিষয়টা জানতে হলে আপনাদেরকে আমাদের এই পুরো গল্পটা দেখতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক আমাদের গল্পের নায়িকার সঙ্গে ঠিক কি হতে চলেছে। নীলের এই কথা শুনে নদীর আব্বু বলতে লাগলো। সরি, এসব আপনি কি বলছেন স্যার? আমার মেয়েটা এখন অনেক ছোট, সবেমাত্র এসএসসি পাশ করে ইন্টারে উঠেছে, আর আপনি আমার মেয়ের চাইতে বয়সে অনেক বড়। তো কি হয়েছে? আমি কি আপনার মেয়েকে সারা জীবনের জন্য বিয়ে করব নাকি? এই তো 6 মাসের কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি তো আমার থেকে 6 লাখ টাকা নিয়েছেন, আর 6 লাখ টাকার জন্য 6 মাস আপনার মেয়ে আমার সঙ্গে থাকবে। নীলের এই কথা শুনে নদীর আব্বুর পায়ের নিচ থেকে একদম মাটি সরে যাচ্ছিল। তিনি আর কিছুই ভাবতে পারছিলেন না। তিনি কোনোদিন কল্পনা করেননি নীল ওনারকে এমন একটা প্রস্তাব দেবে, কারণ নীল যথেষ্ট ভদ্র ফ্যামিলির ছেলে। তাই তিনি অতি বিনয়ের সঙ্গে বলতে থাকেন।
দেখুন স্যার, আপনি প্লিজ আপনার মাথাটা ঠান্ডা করুন। আমি বুঝতে পেরেছি আপনার কিছু একটা হয়েছে। আরে না, আমার কিছুই হয়নি। আমি একদম ঠিক আছি। আর কেনই বা আমার কোনো কিছু হতে যাবে? সত্যি বলছি, আপনার ছোট মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী, একদম একের মাল। নদী এইসব কথাবার্তাগুলো আড়াল থেকে শুনছিল। সে আর এইসব কথাবার্তা সহ্য করতে না পেরে নীলের সামনে এসে দাঁড়ালো, আর তারপর কষিয়ে নীলের গালে একটা চড় দিয়ে বলতে লাগলো। হোয়াট ননসেন্স ইজ দিস? আপনি এসব কি বলছেন? কেন? আমি কি খারাপ কিছু বলছি নাকি? তুমি তো সেই হট। আমি তো জাস্ট এটাই বললাম। স্টপ দিস ননসেন্স। এসব নোংরা কথা আর একটাও আপনার মুখে উচ্চারণ করবেন না। এটাই ভালো হয় যে আপনি চুপচাপ এখান থেকে চলে যান। তা না হলে আমি আপনাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আরে ডার্লিং, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? নোংরা কথা দিয়েই তো রোম্যান্স শুরু করতে হয়। আপনাকে শেষবারের মতো বলছি, এখান থেকে চুপচাপ বের হয়ে চলে যান। ভদ্রতার সীমা অতিক্রম করবেন না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। কেন ডার্লিং, কি করবে তুমি আমার সঙ্গে? যেটা আপনি চান আমি আপনার সঙ্গে সেটাই করব, কারণ আপনি ভদ্রতার মুখোশ পরে থাকলেও ভদ্রলোক নন, তাই আপনার সঙ্গে ভদ্র আচরণ করা যায় না। তখনই পাশ থেকে নদীর আব্বু নিজের মেয়ে নদীকে বলতে লাগলেন। মা, তুই রাগ করিস না। তুই ভিতরে গিয়ে বস, স্যারের সঙ্গে আমি কথা বলছি, দেখছি কি করা যায়। ঠিক আছে, শুধু তুমি বলছো বলে আমি বাড়ির ভেতরে চলে যাচ্ছি, তা না হলে এর শেষ আমি দেখে ছাড়তাম। মিস্টার নীল, ভালোভাবে এখান থেকে চলে যান। এই বলে নদী ভিতরের রুমে চলে গেল। এদিকে নদীর আব্বু আবার নীলের সঙ্গে কথা বলতে লাগলো। দেখুন স্যার, আমার মেয়েটা যেটা করেছে ভুল করেছে। আপনার সঙ্গে এভাবে কথা বলা একদম উচিত হয়নি। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনি ওকে ক্ষমা করে দিন। না না, মিস্টার আশরাফ চৌধুরী, আপনার মেয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তাই এখন আমি যেটা চাইবো আপনাকে সেটাই করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি বলুন আপনি কি চান, আমি আপনাকে সেটাই দেওয়ার চেষ্টা করব। আশরাফ চৌধুরী, চিন্তা ভাবনা করে কথা বলুন। প্রথমত, আমি আপনার কাছে 6 লক্ষ টাকা পাই। দ্বিতীয়ত, আপনার মেয়ে আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে, তার জন্য কিন্তু আপনাকে বড় একটা মাসুল দিতে হবে। আপনি প্রস্তুত তো? বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন আশরাফ চৌধুরী। কিছুক্ষণ চিন্তা করার পর বলতে লাগলেন। ঠিক আছে, আমি আপাতত সত্য মেনে নিলাম, আপনি যা চাইবেন তাই হবে। হয়তো ঠিক 2 ঘন্টার মধ্যে আপনি আমার সম্পূর্ণ টাকা আমাকে বুঝিয়ে দেবেন, নয়তো ঠিক 2 ঘন্টার মতোই আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন। এখন সিদ্ধান্ত আপনার। এই কথা শুনে নদীর আব্বু কি বলবে কিছুই বলতে পারছেন না, কারণ মেয়েকে তো তিনি কোনোভাবেই এই প্রস্তাবের জন্য রাজি করাতে পারবেন না। কারণ আর যাই কিছু হয়ে যাক না কেন, নদী কখনোই নিজের সিদ্ধান্ত থেকে এত সহজে পিছিয়ে আসে না। কিন্তু এদিকে 2 ঘন্টার মধ্যে 6 লক্ষ টাকা ম্যানেজ করে দেওয়া কোনোভাবেই সম্ভব না। 2 ঘন্টা কেন, 2 মাসের মধ্যেও তিনি এটা পারবেন না, কারণ বর্তমানে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই সব কিছুই তিনি বসে বসে চিন্তা করছিলেন। এদিকে প্রায় আধা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। নীল তখনও নদীদের বাড়ির ডাইনিং রুমে বসে আছে। তাই নীল আবারও নদীর আব্বুকে জিজ্ঞাসা করলো। কি ব্যাপার মিস্টার আশরাফ চৌধুরী ওরফে আমার হবু শ্বশুর মশাই, কি সিদ্ধান্ত নিলেন বলেন তো শুনি। স্যার, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি নদীর সঙ্গে কথা বলে আসি। কারণ আপনার প্রথম সত্যটা তো মেনে নেওয়া বা পূরণ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। দ্বিতীয় সত্যটা সম্ভবত হয় কিনা একটু চেষ্টা করে দেখি। এই কথা বলে নদীর আব্বু নদীর রুমে প্রবেশ করলেন। উনি রুমে প্রবেশ করে দেখতে পেলেন নদী চুপচাপ বসে আছে। তাই তিনি আস্তে আস্তে গিয়ে নদীর পাশে বসলেন, আর তারপর নদীর কাঁধে হাত রেখে বলতে লাগলেন। পেমা, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি রাখবে আমার রিকোয়েস্ট? ওই তার ছেড়ার লোকটা যে কথা বলেছে, ওই কথা ছাড়া তুমি যে কোনো কথা আমাকে বললে আমি সেই কথাটা রাখবো। নদীর মুখ থেকে এই কথা শুনে তার আব্বু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, আর তারপর বলতে লাগলেন। মারে,
তোরা সন্তান হিসাবে আমার কাছে যতটা যেটা চেয়েছিস আমি তাদেরকে সেটা এনে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি পাপা হিসাবে তোদের কাছে কখনোই সেরকম কিছু চাইনি। তাই আজ তোর কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আব্বু, তোমাকে তো আমি একবারই বলে দিয়েছি, ওই বদমাস মার্কার লোকটা যে কথা বলেছে এটা ছাড়া তুমি আমাকে যে কথা বলবে আমি তোমার সেই কথাই শুনবো। তাই আমি আশা করব তুমি আমাকে যাই কিছু বলো না কেন চিন্তা ভাবনা করে তারপরে বলবে। প্লিজ লক্ষ্মীমা, আমার তুই একটু বোঝার চেষ্টা কর। দেখি উনি ছেলে হিসাবে খারাপ না, ছেলে হিসাবে যথেষ্ট ভালো। তাই প্লিজ আমি তোকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি। ছেলে হিসেবে কেমন ভালো সেটা আমার খুব ভালো করেই জানা হয়েছে। আমি এ ব্যাপারে তোমার কাছ থেকে আর কোনো কিছুই শুনতে চাই না। আমি শুধু তোমাকে পরিষ্কার করে এইটুকু বলে দিতে চাই, আমি এটা করতে পারবো না। দেখ মা, আমি সব কিছু তোর ভালোর জন্যই বলছি, তোর সঙ্গে খারাপ কিছুই হবে না। তুই অন্তত তোর এ বাবার ওপর বিশ্বাস রাখ। আর দেখ, ওই মুহূর্তে তোর বাবাকে সহযোগিতা করার মতো কিন্তু অন্য কেউ নেই। তুই যদি পাশে না দাঁড়াস তাহলে আমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আবু, তোমাকে আমি এত কথা বলার পরেও তুমি আবারও আমাকে এই বিষয়টা নিয়ে রিকোয়েস্ট করছো। আমি বুঝতে পারছি না তোমরা কি চাইছো। ঠিক ওই মুহূর্তেই নদীর আম্মু সেখানে এসে উপস্থিত হলেন। আর তারপর তিনি নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হ্যাঁ মা, তোর আব্বু একদম ঠিক কথাই বলেছে। প্লিজ তুই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা কর। তুই ছাড়া এই মুহূর্তে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার মতো আর কেউ নেই। দেখ, তোর আপুর তো বিয়েটা কোনো রকমভাবে হয়ে গেছে, কিন্তু এখন যে টাকাটা ঋণ করা হয়েছে ওটা তোর বাবা শোধ করবে কিভাবে? তারপর আবার তোর বিয়ের চিন্তা তো আছেই। তাই প্লিজ তুই রাজি হয়ে যা। কিন্তু আম্মু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যেই লোকটা এরকম বিপদে পড়া মানুষকে এই এমন একটা প্রস্তাব দিতে পারে, ওই লোকের চরিত্র কেমন সেটা তোমরা বোঝার চেষ্টা করো। দেখ মা, আমরা সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। তাই প্লিজ তুই রাজি হয়ে যা। তাছাড়া বড় লোকের ছেড়ে এরকম একটু একটু অভ্যাস তো থাকতেই পারে, এটা দোষের কিছু না। এই বলে নদীর আম্মু আবারও নদীকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। অবশেষে বাবা মায়ের অসহায় মুখের দিকে তাকিয়ে নদী না বলতে পারল না। তাই বাধ্য হয়ে সে নীলকে বিয়ে করতে রাজি হয়। এদিকে নীলও ঠিক এই মুহূর্তে কাজী ডেকে নদীকে বিয়ে করে নিয়ে আসে। নীল নদীদের বাড়ি থেকে বের হওয়ার পরপরই তার আম্মুকে কল করে আর বলতে থাকে, আম্মু, তোমার বৌমাকে নিয়ে আসছি, বরণ ডালা সাজাও। আরে বাবা, এইসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন বৌমা কোথায় পেলি? আম্মু, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমি সত্যি বিয়ে করেছি। তুমি বরণ ডালা সাজাও, আমি ততক্ষণে তোমার বৌমাকে নিয়ে বাড়িতে পৌঁছে যাব। এই বলে নীল ফোনটা কেটে দিল। আর এদিকে গাড়ির ভিতরে চুপ করে বসে আছে নদী। সে কোনো কথাই বলছে না। তখনই হঠাৎ করে নীল নদীর হাতটা ধরে বলতে লাগলো, এভাবে গোমরামুখ হয়ে বসে থাকবে নাকি আমার সঙ্গে একটু কথা তো বলতে পারো? আপনার মতো বদমাশ মার্কা লোকের সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। কিন্তু দুর্ভাগ্যবশত এটাই হলো সত্য কথা যে এখন থেকে সারা জীবন তোমাকে এই বদমাইশ মার্কা লোকটার সঙ্গেই থাকতে হবে। এছাড়া তোমার হাতে অন্য কোনো উপায় নেই। আমি থাকবো না আপনার সঙ্গে। দেখবেন আমি একদিন ঠিক লুকিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, যেখান থেকে আপনি আমাকে আর খুঁজে পাবেন না। সেই চেষ্টা তুমি করতেই পারো, কিন্তু সফল হবে বলে মনে হবে না, কারণ আমাকে তুমি চিনতে পারোনি। আমি কি জিনিস সেটা আজকের পর থেকে তুমি হাড়ে হাড়ে টের পাবে। এই কথা বলে নীল আবারও গাড়ি চালাতে শুরু করলো। প্রায় ঘন্টাখানেক লাগলো তার বাড়ির সামনে এসে পৌঁছাতে। কলিং বেলে চাপ দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলের পাশে নদীকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলের আম্মু বলতে লাগলো, তুই দেখছি এখনো ফাজলামো করছিস। এখনো তোর ফাজলামো করার সময়টা বুঝি শেষ হয়নি? আরে আম্মু, তোমার কেন মনে হচ্ছে আমি ফাইজলামো করছি? আমার কথা বিশ্বাস না হলে তুমি এই মেয়েটাকে জিজ্ঞাসা করে দেখো। উনি আমাদের অফিসের ম্যানেজার আশরাফ চৌধুরীর ছোট মেয়ে। ও আচ্ছা, এই ব্যাপার। তুই ওনাদের বাড়িতে গিয়েছিলি? সেটা তুই আমাকে আগে বলবি তো। মা, এসো ভেতরে এসো।
তখনই পাশ থেকে নীল তার আম্মুকে বলতে থাকে। আম্মু, তোমাকে আমি কি বলি আর তুমি কি শোনো? আমি তো সেটাই বুঝতে পারি না। তোমাকে না বললাম আমি বিয়ে করে নিয়ে এসেছি, বউ নিয়ে এসেছি, আর নতুন বউকে বরণ করে বাড়িতে তুলতে হয়। তাহলে এটা তুমি কি করছো? মা ছেলের এসব কর্মকাণ্ড চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নদী। সে কোনো কথাই বলছে না, চুপচাপ শুধু দাঁড়িয়ে আছে। নীলের এই কথা শুনে নীলের আম্মু নীলকে আবারও বলতে থাকে। দেখ, সব সময় ফাজলামো ভালো লাগে না। এখন তুই বড় হয়েছিস, তুই তোর বাড়িতে বান্ধবীকে নিয়ে এসেছিস, সেটা আমাকে সোজাসুজি বললেই তো হয়ে যায়। এত ঝামেলা করার কি আছে? উফ আম্মু, তোমাকে আমি কি করে বোঝাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি সত্যি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি। তারপর নীল সবকিছু তার আম্মুকে খুলে বলল। নীলের কথা বলা শেষ হওয়ার আগেই তার আম্মু ঠাস ঠাস করে তার দুগালে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো। তোর বিবেক বুদ্ধি এতটা লোপ পেয়েছে সেটা তো আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। তুই এমন একটা কাজ করবি, আগে জানলে তোকে আমি গলা টিপে মেরে ফেলতাম। আম্মু, তুমি আমাকে মারলে তুমি একবার আমার বউটার দিকে তাকিয়ে তো দেখো। আমার বউটাকে দেখতে কি খুব বেশি অসুন্দর মনে হয় নাকি? তুমি একবার আমার বউটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, তোমার চোখ দুটো জুড়িয়ে যাবে। নীলের কথা শুনে ততক্ষণে নীলের আম্মু নদীর দিকে সুনজরে ফিরে তাকালো। সত্যি তিনি নদীর দিকে ফিরিয়ে তাকিয়ে একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন। কি মিষ্টি চেহারা, মায়াবী চাহনি, দেখলে চোখ জুড়িয়ে যায়। এমন একটা মেয়ে প্রত্যেকটা মাই তার ছেলের বউ হিসাবে পেতে চায়। নীলের আম্মু তখনই নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো। মা, প্লিজ মন খারাপ করো না, তুমি তোমার পাশে আমি আছি। এই বদমাইশটাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি তোমাকে শিখিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না। নিজের মায়ের এমন কথা শুনে নীল একদম পুরাই তাজ্জব বনে গেল। কোনোদিন এমনটা কল্পনা করেনি তার মা তার সঙ্গে এরকম আচরণ করবে। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পটা দেখতে থাকি আর আমাদের গল্পের টুইস্টে কি আসছে সেটা শুনি। নীলের আম্মু তখনই সেখান থেকে দৌড়ে সোজা নিজের রুমে চলে গেলেন। তারপর একটা গহনার বাক্স নিয়ে এসে নদীর গলায় অনেক বড় একটা স্বর্ণের হার পরিয়ে দিয়ে বলতে লাগলেন। আজ থেকে আমি দায়ী মুক্ত। আজ থেকে আমি সবকিছু তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে এই পরিবার দেখে রাখার দায়িত্ব শুধুই তোমার। এখন থেকে এই পরিবারটা তুমি দেখে রাখবে। এই বলে পরম আদরে নীলের আম্মু নিজের পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিলেন। নদীকে নিয়ে তিনি সোজা নীলের রুমের ভিতর চলে গেলেন। এইদিকে নীল তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে আর কি হতে চলেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন কেউ নীলকে কিছুই বলল না, তখন নীল বাধ্য হয়ে নিজে নিজেই বাড়ির ভিতর প্রবেশ করলো। আর তখনই হঠাৎ তার ফোনে একটা কল আসলো অফিস থেকে। একটা জরুরি প্রয়োজনে তাকে এখনই অফিসে যেতে হবে। তাই সে কাউকে কিছু না বলে সেখান থেকে সোজা বের হয়ে অফিসে চলে গেল। এদিকে নীল একাই নীলের রুমে বসে আছে। তার খুব বোরিং ফিল হচ্ছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না তারপর এসব কি হচ্ছে। শাশুড়ি মা তাকে রুমের ভিতর দিয়ে কোথায় যেন চলে গেল আর একটাবারও দেখতেও আসলো না। এদিকে প্রায় সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলো। নীল অফিসের কাজ শেষ করে একটা শপিং মলে চলে গেল। সেখান থেকে নদীর জন্য একটা নীল শাড়ি সেই সঙ্গে বেশ কিছু গোল্ডের অর্নামেন্ট কিনে নিল। তারপর সেগুলো প্যাকেট করে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসা মাত্রই দেখতে পেল তার আম্মু ড্রয়িং রুমে বসে আছে। তার আম্মু তাকে দেখে একদম ভূত দেখার মতো চমকে গেলেন, কারণ তিনি এতক্ষণ নিজের রুমে ছিলেন। তিনি ভেবেছিলেন নীল হয়তো নদীর সঙ্গে আছে, তাই তিনি নীলকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন। কি রে নীল, এতক্ষণ তুই কোথায় ছিলি? আম্মু, আমার তো অফিস থেকে একটা কল এসেছিল, তাই আমি অফিসে চলে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? তুই অফিসে চলে গেছিলি, এই কথাটা আমাকে বলে গেলেই তো পারতি। আমি তো আরো ভেবেছি তুই হয়তো তোর রুমে আছিস। এদিকে মেয়েটা হয়তো এতক্ষণ একা বসে থাকতে থাকতে বোরিং ফিল করছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। আর আম্মু, আমি আজ রাতে সবার জন্য বাইরে খাবার অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি ম্যান এসে দিয়ে যাবে।
তুমি আমাদের দুজনের খাবারটা রুমে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। এখন তুই আগে রুমে যা। মেয়েটা সেই কখন থেকে একা একা বসে আছে, জানি না মনে মনে কি ভাবছে। ও মা, এ তো দেখছি আমার চাইতে তোমাদের দরদ বেশি উতলে পড়ছে। দেখো, বউটা তো আমার, দরদটা বেশি হওয়া আমার দরকার। দেখ, একদম বেশি কথা বলবি না বলে দিলাম, তাহলে কিন্তু কানের নিচে আবারও 2টা দেব। তোর যখনই এত দরদ বুঝতে পারছে, তাহলে এখন বাইরে ছিলি কেন? নতুন বউকে বিয়ে করে এনেছিস, এখন তো তোর ওকে সময় দেয়া প্রয়োজন। নীল তখন তার আম্মুর কথায় কোনো উত্তর না দিয়ে মুচকি হাসতে হাসতে রুমের ভিতর চলে গেল। এইদিকে নদী খাটের উপর চুপচাপ বসে আছে। নীল প্রবেশ করেছে এটা দেখা মাত্রই খাট থেকে নেমে দাঁড়ালো। আর এটা দেখে নীল এই তো গম্ভীর গলায় নদীকে বলতে থাকলো, কি হলো? ওখানে বসেছিলে তো নেমে আসলে কেন? আমার বসে থাকতে থাকতে পা কোমর ব্যথা করছে। করুক, তাতে আমার কি? এখন থেকে তোমাকে এইভাবেই সারাদিন কাটাতে হবে, এছাড়া কোনো উপায় নেই তোমার হাতে। এই বলে নীল অন্যদিকে তাকে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে নদীর জন্য নিয়ে আসা গিফটের প্যাকেটগুলো ড্রেসিং টেবিলের উপর রেখে বলতে লাগলো, আমি বেলকনিতে গিয়ে দাঁড়াচ্ছি, সময় মাত্র 20 মিনিটের মধ্যেই এগুলো পরে রেডি হবে। এই বলে নীল সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। আর বেলকনির দোলনায় বসে বসে সিগারেটটা খেতে লাগলো। এদিকে নদী তখনও বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। আর তারপরে হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা প্যাকেটটা হাতে নিল। ওটা খুলতেই দেখতে পেল ওতে দামি একটা শাড়ি আর অর্নামেন্টস। নদী যখন বুঝতে পারল নীল এই জিনিসগুলো তার জন্যই নিয়ে এসেছে, তাই সে আর সময় নষ্ট না করে শাড়িটা পরে নিয়ে তৈরি হয়ে নিল। আর তারপরে নীলকে ডাক দিয়ে বলতে লাগলো, আমি রেডি। আর ঠিক তখনই তাদের রুমে দরজায় কেউ একজন নক করলো। নদী দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় নীল নদীকে বলতে লাগলো, তোমাকে যেতে হবে না, আমি দরজা খুলে দিচ্ছি। এই বলে নীল দরজাটা খুলে তার আম্মুর হাত থেকে খাবারের প্লেট দুটো নিয়ে টেবিলের উপর রাখলো। আর তার আম্মু সেখান থেকে চলে গেল। নীল খাবারের প্লেটটা হাতে নিয়ে নদীর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, চলো, তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। এত আধিক্যত দেখাতে হবে না, আমার এমনিতেই ক্ষুধা নেই। তখনই নীল নদীকে ধমক দিয়ে বলতে লাগলো, এই, তুমি সব সময় এত বেশি কথা বলো কেন? এখন তুমি আমার বিয়ে করা বউ, এখন থেকে সব সময় তোমাকে আমার কথা শুনে চলতে হবে। আপনি কি আমাকে মগের মূল্য পেয়েছেন নাকি? নেহাত আমার বাবা একটা সমস্যায় পড়েছে, সেজন্য বাধ্য হয়ে আপনাকে বিয়েটা করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার কথা মতন চলবো আর আপনি আমাকে আপনার কথায় ঘোরাতে পারবেন। তুমি আমার কথায় ঘুরতে বাধ্য, ময়না পাখি, বুঝলে তো? তোমার বাবার কাছে আমি বিশাল অঙ্কের একটা টাকা পাই। তুমি যদি আমার কথা মতো না চলো, তোমার বাবাকে সেই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। নীলের এই কথা শুনে নদী মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেল, কারণ নীল যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। নদী যদি নীলের কথা মতো না চলে, তাহলে নীল যা বলেছে হয়তো তাই করবে। আর যদি নীল সেটাই করে, তাহলে নদীর বাবাকে খারাপ অবস্থার মধ্যে পড়ে যেতে হবে। তাই সে চুপ করে বসে রইল। তখনই নীল খাবারটা মাখিয়ে নিয়ে এক লোকমা খাবার নদীর দিকে তুলে ধরলো, কিন্তু নদী তখনও মুখ বন্ধ করে আছে। তখনই নীল ধমক দিয়ে নদীকে বলতে লাগলো, কি হলো, মুখ খুলছো না কেন? তাড়াতাড়ি মুখ হা করে খাবারটা খেয়ে নাও। নদী তখন আর কোনো কথা না বলে মুখ খুললো। আর নীল নদীকে খাবারটা খাইয়ে দিয়ে নিচেও খেয়ে নিল। নীল সবকিছু গুছিয়ে রেখে বিছানার দিকে চোখ দিতেই দেখতে পেল নদী বিছানায়, আর সে অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে। এটা দেখে নীল মাথায় হাত দিয়ে বসে বলল যে মেয়েটা কিনা এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছে, আর সেই মেয়েটা কিনা বিছানায় গা এলিয়ে দেওয়ার আগেই ঘুমিয়ে গেছে। নীল তখন নদীকে আর ঘুম থেকে জাগিয়ে তুলল না, চুপচাপ বিছানায় এসে একপাশে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে যখন ঘুম ভাঙল, তখন নীল দেখতে পেল নদী তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের সঙ্গে মিশে আছে। নীল তখন আর তাকে দূরে সরিয়ে না দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভেঙে দেখতে পেল সে নীলের বুকের ওপর শুয়ে আছে। এটা দেখা মাত্রই সে নিজেকে নীলের বুকের ওপর থেকে সরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পুরুষালী শক্ত বন্ধন থেকে
সে নিজেকে ছাড়াতে পারছিল না, তাই সে একরকম ধমক দিয়ে নীলকে বলতে থাকে। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। নদীর এমন কথায় নীলের ঘুমটা ভেঙে গেল। সে চোখ মেলে তাকিয়ে দেখতে পেল নদী ঘুম থেকে জেগে উঠেছে। নীল তখন নদীকে ছাড়তে ছাড়তে বলতে লাগলো। ওরে বাবা, সারা রাত আমার বুকের উপর ঘুমাতে পেরেছে, তখন কোনো সমস্যা হয়নি, আর এখন আমাকে ধমক দেওয়া হচ্ছে। এই যে মিস্টার, দেখুন, একদম ফালতু কথা বলবেন না। ফালতু কথা বলা আমি একদমই পছন্দ করি না। আমি কেন আপনার বুকের উপর ঘুমাতে যাব? আমার তো মনে হয় আপনি নিজেই ইচ্ছে করে আমাকে নিজের বুকের মধ্যে টেনে এনেছেন আর জড়িয়ে ধরে শুয়ে পড়েছেন। তোমার যদি সেটা মনে হয়ে থাকে তাহলে সেটাই করেছি, কারণ তুমি আমার বিয়ে করা বউ, তোমার সঙ্গে সব কিছু করা যায়, এতে কোনো পাপ হবে না। এই যে মিস্টার, আপনি আবার রাতে আমার ঘুমের সুযোগ নিয়ে আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করেননি তো? করলে করেছি, তাতে সমস্যার কি? তুমি আমার বিয়ে করা বউ, বললাম তো, তোমার সঙ্গে আমি সব কিছুই করতে পারি, এতে কোনো সমস্যা নেই। হায় আল্লাহ, আপনি যদি রাতে ঘুমের ঘোরে আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করে থাকেন তাহলে তো আমার সর্বনাশ হয়ে গেছে। এখন আমি কি করে লোক সমাজে মুখ দেখাবো? কেন? তুমি আমার বিয়ে করা বউ, আর কেউ জিজ্ঞাসা করলে এটাই বলবে। আপনার বউয়ের গোষ্ঠী কিলাই আমি। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। সেটা তোমার ব্যাপার, তুই কোনটা মানবে আর কোনটা মানবে না। আর এটাও জেনে রেখো, আমি কোনটা মানবো আর কোনটা মানবো না সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। নদী তখন মুখটাকে একটা ভেঙচি মেরে নীলের বুকের উপর থেকে নিজেকে সরিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু ঝামেলা পড়লো তখনই, কারণ নদী ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। কোনো কাপড় চোপড় নিতে ভুলে যায়। প্রায় 20 মিনিট ধরে ওয়াশরুমের ভিতরে আটকা পড়ে আছে। নদী কাপড় চোপড় ছাড়া ওয়াশরুম থেকে বের হতেও পারছে না। ঠিক তখনই সে নীলকে ডাকতে থাকে। এই যে শুনছেন, আলমারি থেকে আমার এক সেট কাপড় দিতে পারবেন? কেন আমি পারবো না? একটু আগেই তো আমাকে এতগুলো কথা শোনালে, তাহলে এখন আবার আমাকে কেন বলছো? আপনি বুঝি এখন আমার সুযোগ নিচ্ছেন, তাই না? তাড়াতাড়ি আমার কাপড় চোপড়গুলো দিয়ে যান, আমাকে বের হতে হবে। 1 ঘন্টা পরে ওয়াশরুমের ভেতরে আটকা পড়ে আছি, তা না হলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। কেন? এখন আবার নিজের থেকে এসে আমাকে আদর করবা নাকি? এখন কিন্তু খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে, ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছি। তাহলে আমি একটু আদর করে দেই, তাহলে মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আমি যদি ওয়াশরুম থেকে এভাবে বের হয়ে আসি তাহলে আপনার এমন অবস্থা করব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, তাহলে তো আমাকে এটা দেখতেই হয়, তুমি কি করতে পারো। এই কথা বলে নীল বিছানাতেই শুয়ে রইল। এদিকে আরো 10 মিনিট পেরিয়ে গেল। নদী এখনো ওয়াশরুমের ভেতরে আছে, কিন্তু নীল বিছানা থেকে উঠছে না, আর তার কাপড় চোপড়ও দিয়ে আসছে না। তাই বাধ্য হয়ে নদীর টাওয়ালটা পেঁচিয়ে নিল, আর তারপরেই ওভাবেই ওয়াশরুম থেকে বের হয়ে রুমের ভিতরে আসে। নীল বিছানায় শুয়ে শুয়ে আর চোখে নদীর দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। এটা দেখে নদীর যেন রাগে শরীর ফুসফুস করছে। সে কোনো কিছু বলতেও পারছে না আর সহ্য করতেও পারছে না। নদী আলমারিতে গিয়ে কোনো কাপড় পেল না। তখনই সে রাগান্বিত দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলতে লাগলো। কি ব্যাপার, এখানে তো এক সেটও জামা কাপড় নেই, তাহলে এখন আমি পরবো কি? সেটা আমি কি করে জানি? তুমি তো তোমাদের বাড়ি থেকে আসার সময় তোমার জন্য এক সেটও জামা কাপড় নিয়ে আসোনি, আমি যেটা এনে দিয়েছি ওটাই তো অনেক বেশি। আমি কি এখন এইভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি? ইচ্ছে হলে তাই করো, এভাবেও, কিন্তু তোমায় খারাপ লাগছে না? আপনাকে তো আমি বললাম তো, ইচ্ছে হলে আদর করতে পারো, আমি না করব না। আমার কিন্তু এখন খুব মেজাজ খারাপ হচ্ছে। তো আমি কি করব? আমাকে কেন তুমি মেজাজ দেখাচ্ছ? আমাকে আপনি বিয়ে করেছেন, তাহলে আমি কি পাড়ার লোকদের মেজাজ দেখাবো নাকি? তাহলে তো স্বীকার করছো তুমি আমার বউ। জামা কাপড় এনে দেবেন নাকি দেবেন না? নদীর রাগান্বিত স্বরে এই কথাটা শুনে নীল রুম থেকে বের হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। প্রায় কিছুক্ষণ পর একটা শাড়ি এনে নদীর হাতে তুলে দিল। শাড়ি দেখে তো নদী আরো বেশি খেপে গেল, কারণ রাতের বেলাতেও অনেক কষ্ট করে শাড়ি পরেছিল। আসলে সে শাড়ি পরাতে অভ্যস্ত নয়, এখন আবারও শাড়ি। নদী অনেকটাই রেগে গেছে। এটা দেখে নীল বলতে লাগলো। দেখো, তুমি এখন রেগে যাও আর যাই কিছু করো, তাতে আমার কিছু করার নেই, কারণ এখন সবেমাত্র সকাল 7টা বাজে, এখনও কোনো কাপড় চোপড়ের দোকান কিংবা শপিং মল খোলা হয়নি।
তাই আমি তোমাকে নতুন কিছু এনে দিতে পারছি না। আপাতত এটা পরে নাও, আমি দুপুরের মধ্যেই তোমার প্রয়োজনীয় সব জিনিস এনে দেব। রাগে গজগজ করতে করতে নদী ওটা নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে গেল আর তারপর শাড়িটা পরে নিল। এদিকে তখনই আবারও দরজায় কেউ একজন নক করলো। নদী দরজা খুলে দিতে দেখতে পেল তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। নদী তার শাশুড়ি মাকে সালাম দিয়ে ভিতরে আসতে বলে। তখনই তার শাশুড়ি মা নদীকে বলতে থাকে, বৌমা, তোমার শ্বশুর মশাই অফিসের কাজ শেষ করে আজ বিকেলের মধ্যে ঢাকায় ফিরবেন, আর সন্ধ্যায় বাসায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। আশা করি যে তোমার কোনো আপত্তি থাকবে না। এসব আপনি কি বলছেন? আম্মু, আমার কেন আপত্তি থাকবে? তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো খুবই ভালো। আর তুমি তৈরি হয়ে নাও, আমি নীলকে বলে দিচ্ছি, সে তোমাকে নিয়ে শপিং করতে যাবে। তোমার পছন্দ মতো তোমার প্রয়োজনীয় সব কিছু কিনে দেবে, আর বিকেলে পার্টিতে পরার জন্য একটা ড্রেসও কিনে নিবে। কিন্তু আম্মু, আমি আপনার ছেলের সঙ্গে কোথাও যেতে চাই না। আপনার ছেলে একটা বদের হাড্ডি, সব সময় আমাকে শুধু জ্বালাতন করতে থাকে। কোনো চিন্তা করো না বৌমা, এখন তুমি এসে গেছো, আমি তোমায় শিখিয়ে দিব কিভাবে এই বদের হাড্ডিটাকে সোজা করতে হবে। এখন নিচে এসো, আমি সবার জন্য নাস্তা বানিয়েছি, সবাই একসঙ্গে নাস্তা করব। এই বলে নীলের আম্মু সেখান থেকে চলে গেল আর তারপর নদী রেডি হয়ে নিচে চলে আসে। এদিকে নীল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে এসে দেখে নদী আর তার আম্মু নাস্তা করে নিয়েছে। এটা দেখে নীল তার আম্মুকে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি তো কোনোদিনও আমাকে রেখে নাস্তা করো না, তাহলে আজ হঠাৎ আমাকে রেখে নাস্তা করে নিলে ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে এত কিছু বোঝার কথা তো কেউ বলেনি। তোকে যেটা করতে বলা হয়েছে তুই সেটাই কর। চুপচাপ নাস্তাটা করে নে, বৌমাকে নিয়ে বৌমার প্রয়োজনের আর সব জিনিসপত্র এনে দিবি, আর বিকেলে পার্টিতে পরার জন্য একটা গ্রাউন্ড কিংবা পার্টি ড্রেস কিনে দিবি। আম্মু, আমি ওসব কিনে দিতে পারবো না। আমি তোমার বৌমাকে আমার পছন্দ মতো একটা শাড়ি কিনে দেব, কারণ শাড়িতেই বাঙালির নারীকে সুন্দর লাগে। এই চুপ কর তুই, আর একটা কথাও বলবি না। তোর কথা মতো সব কিছু হবে নাকি? আমি যেটা বলেছি তোকে এটাই শুনতে হবে। তুই বৌমাকে নিয়ে যাবি, বৌমার যেটা পছন্দ হয় বৌমাকে সেটাই কিনে দিয়ে নিয়ে আসবে। তারপর আর কোনো কথা শুনতে চাই না আমি। মায়ের ধমক শুনে নীল আর কোনো কথা বলল না, চুপচাপ খাবারটা খেয়ে নিল আর তারপর রুমে এসে রেডি হয়ে নদীকে নিয়ে শপিং করতে চলে যায়। বিকেল হতে না হতে নীলের আব্বু বাড়িতে চলে আসে। নতুন বৌমাকে দেখে তো নীলের আব্বু অনেক খুশি হয়, কিন্তু তার মধ্যে একটু রাগ আর ক্ষোভ থেকে গেল, কারণ নীল ওনার একমাত্র ছেলে। উনি চেয়েছিলেন ছেলের বিয়েটা খুব ধুমধাম করে দেবেন, শহরের নামি দামি সব ব্যক্তিবর্গকে তিনি তার ছেলের বিয়েতে ইনভাইট করবেন আর সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করবেন। কিন্তু এরকম হেয়ালির জন্য সেটা আর হয়ে উঠল না। তাই তিনি মনে মনে খুবই ব্যথিত হয়েছেন, কিন্তু সেটা সেভাবে কারোর সঙ্গে প্রকাশ করেনি, যদিও ওনার চেহারায় যথেষ্ট বোঝা যাচ্ছে। নীলের আব্বু নদীকে নিজের রুমে ডেকে নিলেন আর বলতে লাগলেন, বৌমা, আমি সবটাই শুনেছি। আমার ছেলের ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তুমি আমার ছেলেটাকে ক্ষমা করে দিও। কিন্তু তুমি বিশ্বাস করো, তুমি যেরকমটা ভাবছো আমার ছেলেটা মোটেও ওরকম নয়। আমার ছেলে তোমাকে ভালোবাসে। তারপর নীলের আব্বু বলতে থাকে, নীল তোমাকে যেদিন প্রথম দেখেছিল আমাদের বাড়িতে তোমার বোনের বিয়েতে গিয়ে, সেদিন থেকেই তোমাকে পছন্দ করে ফেলেছিল বিয়ে করার জন্য। কিন্তু তোমাকে এভাবে প্রস্তাব দিলে তুমি রাজি হতে না, কারণ তুমি যথেষ্ট আত্মসম্মান সচেতন একটা মেয়ে। তাই আমার ছেলে কায়দা করে তোমাকে এভাবে বিয়ে করেছে। তুমি প্লিজ ওর উপর রেগে থেকো না। নদী কোনো কথাই বলল না, চুপচাপ শ্বশুর মশাইয়ের বলা প্রত্যেকটা কথা শুনলো আর তারপর সেখান থেকে চলে গেল। রুমে এসে চুপচাপ বসে আছে। তখনই নীল রুমের ভিতর প্রবেশ করলো সঙ্গে দুইটা মেয়েকে নিয়ে। মেয়েগুলোকে এভাবে রুমের ভিতর প্রবেশ করতে দেখে নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কেন সে বুঝতে পারছিল না এই মেয়েগুলো এখানে কেন এসেছে। তাই সে নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার, একটাতে বুঝি হয় না? এখন নতুন আরো দুইটা নিয়ে এসেছেন? হ্যাঁ, তো কি করব? আমি একটা তো আমার কথা শুনে না।
তাই ওটাকে একটু মডিফাই করার জন্য বাকি দুইটাকে নিয়ে এসেছি। ম্যাডাম যান, আপনাদের কাজ শুরু করুন। এই বলে নদীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল রুমের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর মেয়ে দুইটা নদীর দিকে এগিয়ে যাচ্ছিল। নদীও বুঝতে পারছিল না তার সঙ্গে কি হতে চলেছে আর কেনই বা হতে চলেছে। নদী মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা কারা আর এখানে কেন এসেছেন? আরে আপনি তো আজব, আপনার হাজবেন্ড আমাদেরকে নিয়ে এসেছে আপনাকে সাজানোর জন্য, আর আপনি তো দেখছি ভয়ে একদম কুঁকড়ে যাচ্ছেন। এমন কেন আপনি? মানে কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আজ বিকেলে নাকি আপনাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আপনার হাজবেন্ড আমাদেরকে বুকিং করে নিয়ে এসেছে আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য। আপনি নাকি ঠিকঠাক মতো শাড়িটাও পরতে পারেন না, তাই আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে এখানে এজন্য নিয়ে আসা হয়েছে, সেটা তো আপনারা আগে বললেই পারতেন। দেখুন, আমাকে সাজানোর কোনো প্রয়োজন নেই। আপনারা এখান থেকে চলে যান, আমি নিজেই সেজে নিতে পারবো। সেটা বললে হবে না ম্যাডাম, আপনার হাজবেন্ড আমাদের দুজনকে 20,000 টাকা দিয়ে বুকিং করে নিয়ে এসেছে আপনাকে সাজানোর জন্য। আর এখন যদি আমরা আপনাকে না সাজিয়েই চলে যাই, তাহলে আমাদের এই 20,000 টাকা হাতছাড়া হয়ে যাবে। তাতে আমার কিছু হয় নাই, তাতে আমার কিছু করার নাই। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আমি আপনাদের কাছে সাজগোজ করতে চাই না। এই বলে নদী মেয়ে দুটোকে রুম থেকে বের হয়ে যেতে বলো, কিন্তু মেয়ে দুটো কোনোভাবেই যাচ্ছে না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। তখনই নদী ধমক দিয়ে মেয়ে দুইটাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো আপনাদের? আমি কি বলেছি আপনারা কি আমার কথা শুনতে পাননি নাকি? তা এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো ম্যাডাম, আমাদেরকে নিয়ে আসা হয়েছে আপনাকে সাজগোজ করানোর জন্য। আর এখন যদি আমরা আপনাকে সাজগোজ না করিয়ে চলে যাই, তাহলে আমাদের টাকাটা হাতছাড়া হয়ে যাবে। 20,000 টাকা আমরা তো এভাবে হাতছাড়া হতে দিতে পারি না। এই বলে মেয়ে দুটো নদীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই নীল রুমের মধ্যে এসে প্রবেশ করে আর নদীকে বলতে থাকে, কি ব্যাপার সুইটহার্ট, কি হয়েছে? তুমি এভাবে ওদের সঙ্গে তর্ক কেন করছো? আপনি ওদেরকে এখানে কেন নিয়ে এসেছেন? ওদেরকে তো এখান থেকে চলে যেতে বলুন, আমি নিজেই তৈরি হয়ে নিতে পারবো। ডার্লিং, সেটা বললে হবে না, কারণ তুমি নিজের শাড়িটাও ঠিকঠাক মতো পরতে পারো না। আর পার্টিতে অনেক মানুষজন আসছে, আমি সেখানে তোমাকে জোকার সাজিয়ে নিয়ে যেতে চাই না, মানুষের সামনে হাসির পাত্র হতে চাই না। এই বলে নীল মেয়ে দুটাকে বলে নদীকে সাজানোর জন্য, আর তারপর সে আবারও রুমের দরজাটা বাইরে থেকে লক করে চলে গেল। এদিকে মেয়ে দুটো নদীকে সাজাতে শুরু করে দিল। নদীও বাধ্য হয়ে আর কোনো উপায়ন্তর না পেয়ে সেজে নিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো আর বাড়ি ভর্তি মেহমান আসতে শুরু করলো। সবাই উচ্চবিত্ত ফ্যামিলির লোক, সবাই হাই সোসাইটিতে বিলং করে। সেখানে নদী নিজেকে বেমানান মনে হচ্ছিল, তাই সে বারবার সেখান থেকে চলে আসতে চাইছিল, কিন্তু নীল তাকে সেটা করতে দিল না। অনুষ্ঠানের শুরুতে নীলের আব্বু নদী আর নীলকে নিজের কাছে ডেকে নিল আর সবার সঙ্গে নিজের পুত্রবধূর পরিচয় করিয়ে দিল। তারপরে শুরু হলো সেদিনকার পার্টি শেষ হতেই রাত 10টার মতো বেজে গেল। নদী ততক্ষণে রুমে এসেছে। নদীর শরীর খুব ক্লান্ত লাগছে, তাই সে ফ্রেশ না হয়েই বিছানায় শুয়ে পড়ল। রুমে এসে দেখে নদী ওভাবেই শুয়ে আছে। নীল তখন নদীকে ডেকে তুলে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? না, আমি ঠিক আছি। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার যেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন, আপনি সেটা নিয়েই চিন্তা করুন। আমার তো এখন শুধুমাত্র আমার বউকে নিয়েই চিন্তা করা প্রয়োজন। আমার তো এখন অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি অন্য কিছু নিয়ে কেন চিন্তা করব? আমি শুধু আমার বউকে নিয়েই চিন্তা করব। বুঝতে পেরেছো? না, আমি বুঝতে পারিনি। আর কোনো কিছু বোঝার প্রয়োজন আছে বলেও আমি মনে করছি না। আর আমি ঘুমাচ্ছি, আমাকে কোনো প্রকার বিরক্ত করবেন না। নীল তখন নদীকে বলতে লাগলো, এই সেটা ভালো কথা, সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু সারা রাত দিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। অন্তত ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর ঘুমাও। তখন আমি তোমাকে আর কিছুই বলবো না। হয়েছে, এত আধিক্যতা দেখাতে হবে না, সরেন আপনি আমার সামনে থেকে। বলে নদী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে তারপর বিছানায় এসে শুয়ে পড়ল। আর তখন সে নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
আমি বুঝতে পেরেছি আপনার চরিত্রে সমস্যা আছে। আজ থেকে আপনি সোফায় ঘুমাবেন আর আমি খাটে ঘুমাবো। আপনি ভুল করেও আমার কাছে আসবেন না, কথাটা মনে থাকে যেন। ও মা, এটা কি মগের মূল্যক নাকি? বাড়ি আমার, ঘর আমার, বিছানা আমার, সেখানে আমাকে সোফায় ঘুমাতে হবে? এটা তো হতে পারে না। আমি বিছানাতেই ঘুমাবো। তোমার যদি আমার সঙ্গে ঘুমাতে সমস্যা হয় তাহলে তুমি সোফায় ঘুমাতে পারো। আর ইউ ম্যাড? আমি সোফায় ঘুমাবো? আমি সোফায় ঘুমাতে পারবো না। আমার সব সময় একা একা এক বিছানায় ঘুমানোর অভ্যাস। আমি একা একাই বিছানায় ঘুমাবো। ভুল করেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। এই কথা বলে নদী বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল মুহূর্তের মধ্যেই। আর এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীল দেখছিল। সে বিশ্বাসই করতে পারে না একটা মানুষ কি করে বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে ঘুমিয়ে যেতে পারে। এদিকে নীল কি করবে সেটাই বুঝতে পারছে না। এদিকে নদী যদি ঘুম থেকে উঠে দেখে সে তার পাশে শুয়ে আছে তাহলে রেগে যাবে, আর সে বিছানা ছাড়া ঘুমাতেও পারে না। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে বিছানা থেকে শুয়ে পড়ল। কিন্তু মাঝরাতে ঘটল বিপত্তি। হঠাৎ করে নদী বুকের ওপর নীলের হাতটা চলে গেল। নদীর বুকের ওপর হাত পড়তে নীল অন্যরকম একটা স্পর্শ অনুভব করলো। সে যেন হঠাৎ করে কোথাও একটা হারিয়ে গেল। আস্তে আস্তে নদীর কাছে যেতে লাগলো। নিজের হাত দিয়ে নদীর বুকের ওপর হাত বুলাতে লাগলো। নদী ও নীলের ছোঁয়া পেয়ে তার আরো কাছে চলে আসলো। নদী নীলের কাছে চলে আসতে নীল নদীকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। নদী তখনও ঘুমের ঘরে ছিল, তাই কোনো কিছুরই হুঁশ ছিল না। কারণ নদী একবার ঘুমিয়ে গেলে দুনিয়া কিয়ামত হয়ে গেল সে আর বলতে পারে না। নীল নদীর সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে থাকে। নীলের ভালোবাসার স্পর্শ পেয়ে নদী একদম শিহরিত হয়ে ওঠে আর নিজে নিজে নীলের খুব কাছে আসতে শুরু করে। তাই মুহূর্তের মধ্যেই দুজনের ভালোবাসার অতল সাগরে হারিয়ে যায়। বেশ কিছু সময় দুজন ভালোবাসা আদান প্রদান করে আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু ওসব কিছুই ঘুমের মধ্যে করে নদী, তাই কোনো কিছুই তার মনে নেই। সকালবেলা যখন ঘুম ভাঙল তখন সে দেখতে পেল তার শরীরে কাপড়ের ছিটে ফুটোটুকু নেই। তাই সে চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। তখন নীল তার মুখটা চেপে ধরে আর বলতে থাকে, এই কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? তোমাকে ভূতে ধরেছে নাকি? আমার শরীর থেকে কাপড় চোপড় সব গেল কই? তখনই নীল নদীর মুখটা ছেড়ে দিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এটা দেখে তো নদী একদম তেলে বেগুনে জ্বলতে থাকে আর বলতে থাকে, আপনি রাতের বেলায় ঘুমের ঘোরে আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করেছেন। আমি আপনাকে আগেই বলেছি আপনি আমার সঙ্গে একই বিছানায় ঘুমাতে আসবেন না, কারণ আপনার চরিত্রে সমস্যা আছে। এই দেখো, একদম তুমি আমাকে দোষ দিয়ে কথা বলবে না। তোমার কি কোনো দোষ নেই নাকি? তুমি তো নিজেই আমার কাছে এসেছো। এই দেখুন, একদম মিথ্যা কথা বলবেন না। আমি কখনোই আপনার কাছে যাইনি, বরঞ্চ আপনি নিজেই জোর করে আমার কাছে চলে এসেছেন। আমার এত বড় সর্বনাশ করে ফেলেছেন। হায় আল্লাহ, এখন আমার কি হবে? এই দেখুন, একদম মিথ্যা কথা বলবেন না। আমি কখনোই আপনার কাছে যাইনি। বলেন যে আপনি নিজেই জোর করে আমার কাছে চলে এসেছেন আর আমার এত বড় সর্বনাশ করে ফেলেছেন। হায় আল্লাহ, এখন আমার কি হবে? এই বলে নদী কান্না শুরু করে দেয়। আর এদিকে নীল মুচকি মুচকি হাসতে থাকে আর বলতে থাকে, কি আর হবে ম্যাডাম, কিছুই তো হবে না। এখন শুধুমাত্র এটাই হবে যেটা আমি চাইবো। মানে কি বলছেন আপনি? যদিও উল্টাপাল্টা কিছু হয়ে যায় তারপরও আমি এই সব কিছু শেষ করে দেব। আমি কোনোভাবেই আপনার সন্তানের মা হতে পারবো না। মিসেস নদী, তুমি আমার ভালো মানুষের রূপটা দেখেছো, কিন্তু খারাপ মানুষের রূপটা তুমি এখনো দেখোনি। আর যদি দেখতে না চাও তাহলে তুমি যেটা চিন্তা করছো সেটা করার চিন্তাও করো না। আপনি আর একটা কথা বলবেন না আমার সঙ্গে। আর কি এমন খারাপ হওয়ার বাকি আছে? যা হওয়ার সব হয়ে গেছে। আপনি তো আমার সবকিছু শেষই করে দিয়েছেন। মুখটা বন্ধ করো আর চুপচাপ ফ্রেশ হয়ে আসো। একটা কথাও বলবে না। এদিকে নীলের এমন কথা শুনে নদী আরো অনেক বেশি রেগে যাচ্ছিল। সে নিজেকে আর কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না। কি করবে বুঝতে না পেরে তখন সে তার বড় বোনকে ফোন করে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোর কি অবস্থা? তুই কেমন আছিস? আমি ভালো নেই রে আপু। আমার সঙ্গে সব খারাপ হচ্ছে, ভালো কোনো কিছুই হচ্ছে না। কেন, কি হয়েছে? আমাকে খুলে বল তো শুনি, তা না হলে আমি বুঝবো কি করে। আপু, ওই লোকটা আমার সঙ্গে আজ জোর করে সবকিছু করে নিয়েছে।
মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বল তো শুনি। দেখ আপু, একদম নাটক করিস না। তুই বিবাহিত একটা মেয়ে, আর আমি কি বলতে চাইছি সেটা তোর বোঝার অপেক্ষায় রাখে না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে বলবি। সে তোর হাজবেন্ড। আমি এই লোকটাকে নিজের হাজবেন্ড বলে মানি না। আমি তো এই লোকটার সঙ্গে থাকবো না। এখন তুই আমাকে এটা বল, এই লোকটা আমার সঙ্গে খারাপ কিছু করেছে, আমি এখন প্রেগনেন্ট হয়ে যাব না তো? কতবার করেছে আর কতক্ষণ? একবারই করেছে, কিন্তু কতক্ষণ সেটা তো আমি বলতে পারবো না। কারণ তুমি তো খুব ভালো করেই জানিস, আমি ঘুমিয়ে গেলে কিয়ামত হয়ে গেলেও আর খুঁজে পাই না। ও আচ্ছা, এই ব্যাপার। এতে কোনো প্রবলেম হবে না, কারণ 2-1 বার হলে প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স থাকে না। যদি আর চাইতে বেশি হতো তাহলে কিছু হওয়ার চান্স ছিল। আপু তুই শিওর হয়ে বলছিস তো? আমার কিন্তু খুব ভয় করছে। আমি এই লোকটার সঙ্গে কোনোভাবেই এখানে থাকতে চাই না। রে, আমি শিওর হয়ে বলছি, তুই একবার ফিজিক্যাল রিলেশন করলে কেউ প্রেগনেন্ট হয় না। তাছাড়া তুই যদি আমার এই কথা বিশ্বাস করতে না পারিস, তাহলে তুই একজন ডাক্তারের পরামর্শ নিতে পারিস। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি আজই একজন ডাক্তারের সঙ্গে কথা বলবো। এই বলে নদী ফোনটা কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসতে তার শাশুড়ি মা তাদেরকে নাস্তা করার জন্য ডেকে নেয়। নাস্তা শেষ হলে নদী তার নিজের রুমে এসে চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথাই বলে না। ইতিমধ্যে নীল অনেকবার নদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু নদী নীলের সঙ্গে কোনো কথাই বলেনি। সে চুপচাপ বসে আছে আর রাগে ফুসফুস করছে। নীল অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সে কোনো কথা বলারই সুযোগ দিচ্ছে না। এদিকে ঠিক তখনই নীলের আম্মু নদীর সঙ্গে কথা বলতে আসে। বৌমা কি করছো? নদী তখনও গাল ফুলিয়ে বসে আছে, নীলের আম্মুর সঙ্গেও কোনো কথা বলছে না। এটা দেখে নীলের আম্মু নিজে এসে নদীর কাছে বসলো আর তারপর নদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। কি ব্যাপার বৌমা, কি হয়েছে তোমার? এরকম বিষণ্ণ কেন দেখাচ্ছে? তুমি কি কোনো ব্যাপার নিয়ে মন খারাপ করছো নাকি? সেটা আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, তাহলেই পেয়ে যাবেন। কি রে নীল, বৌমাকে কি বলেছিস? বৌমা এরকম মন খারাপ করে রেখেছে কেন? তুই কি বৌমার সঙ্গে ঝগড়া করেছিস নাকি? ঝগড়া কেন করতে যাব? আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের বউ, তার সঙ্গে আমি ঝগড়া করতে পারি? সেটা তুমিই বলো না। তাহলে বৌমা এভাবে মন খারাপ করে রেখেছে কেন? কি হয়েছে বৌমার? সেটা তুমি ওকে জিজ্ঞাসা করো। বৌমা, তুমি আমার সঙ্গে আমার রুমে চলো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, বৌমা যদি এটা স্বীকার করে যে তুই বৌমাকে কিছু বলেছিস, তাহলে তোর সঙ্গে এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই কথা বলে নীলকে শাসাতে শাসাতে নীলের আম্মু নদীকে নিয়ে সেখান থেকে চলে গেল। নীল চুপচাপ রুমের মধ্যে বসে রইল। এদিকে নীলের আম্মু নদীকে নিজের রুমে নিয়ে এসে আবারও জিজ্ঞেস করতে লাগলেন। তখন নদী তার শাশুড়ি আম্মুকে বলতে লাগলো। আচ্ছা আম্মু, আমার শরীরটা খারাপ লাগছে, তাই আপনার ছেলেকে বলেছিলাম আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনার ছেলে নিজেও নিয়ে যাচ্ছে না, আবার আমাকেও যেতে দিচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি নীলের সঙ্গে কথা বলছি, ও যাবে, ওর ঘাড় পর্যন্ত যাবে। আমি তো সেটাই বলছিলাম, কিন্তু আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনে না। তুমি কোনো চিন্তা করো না বৌমা, কখন যাবে শুধু সেটা বলো। তারপর নদী তার শাশুড়ি আম্মুকে বলল বিকেলবেলা ডাক্তারের কাছে যাবে। আর তারপর নিজের রুমে চলে আসলো। এদিকে নীলের আম্মু নীলকে ডেকে নিয়ে বলতে লাগলেন। কি রে বৌমা, ডাক্তারের কাছে যেতে চাইছে, শরীর খারাপ লাগছে, তুই নিয়ে যাচ্ছিস না কেন? আম্মু তোমাকে একদম মিথ্যা কথা বলেছে, কিছুই হয়নি। আর একটাও কথা বললে চটকানা মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব। বলে দিলাম, তুই বিকেলে বৌমাকে নিয়ে ডক্টরের কাছে যাবি। আমি কোনো কথা শুনতে চাই না। আর যদি একটা কথা বলেছিস তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, এটা তোকে আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। এই বলে সেদিন বিকেলবেলা নীল নদীকে নিয়ে ডক্টরের কাছে গেল। আর নদী তখন ডক্টরের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বললো, আর ডাক্তারও তখন তাকে একই কথা জানালো। তাই নদী নিশ্চিন্ত মনে বাসায় ফিরে আসলো। তারপর থেকে ভালোই যাচ্ছিল দিনগুলো।
ইতিমধ্যে প্রায় 3 মাস অতিবাহিত হয়ে গেছে। তারপর থেকে নদী খুব কেয়ারফুলি থাকতো যাতে নীল তার কাছে আসতে না পারে এবং তার সঙ্গে আর উল্টাপাল্টা কিছু করতে না পারে। কয়েকদিন ধরে নদীর শরীরটা বেশ খারাপ লাগছে, গা গোলাচ্ছে, বমি বমি লাগছে। নদী বুঝতে পারছে না এসব কি হচ্ছে তার সঙ্গে। সে মনে মনে ভাবছে হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, তাই সে কয়েকদিন ধরে নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, বরঞ্চ দিনকে দিন প্রবলেমগুলো বেড়েই চলেছে। নদীর এমন অবস্থা দেখে তার শাশুড়ি আম্মু তাকে বলে, বৌমা, কদিন ধরে দেখছি তোমার শরীরটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছো না। কিছু কি হয়েছে তোমার? আম্মু আমি তো সেটা সঠিক বলতে পারছি না, কিন্তু কয়েকদিন ধরে খুব খারাপ লাগছে। ভাবলাম হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, তাই তো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে তো তোমার এখনই ডাক্তার দেখানোর প্রয়োজন। তুমি বিকেলে রেডি হয়ে থেকো, আমি নীলকে বলবো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। আম্মু তখনই নীলকে ফোন করলো আর নদীকে নিয়ে বিকেলবেলা ডক্টরের কাছে যাওয়ার জন্য বলল। নীল বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারলো, তার আম্মুকে কিছুই বলল না। বিকেল 3টার মধ্যে অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলো আর তারপর নদীকে নিয়ে ডক্টরের কাছে চলে গেল। ডক্টর নদীর বলা কথাগুলো শুনে বুঝতে পারলেন নদী প্রেগনেন্ট, কিন্তু যেহেতু নদী এই বিষয়টা মানতে চাইছে না, তাই ডক্টর নদীকে বেশ কয়েকটা টেস্ট করাতে বললেন, সেই সঙ্গে আল্ট্রাসোনোগ্রামও করতে বললেন। নদী ডক্টরের কথা অনুযায়ী সবগুলো টেস্ট করলো এবং অবশেষে আল্ট্রাসোনোগ্রাম করতে গেল। সেখানেই ঘটল বিপত্তি। যদিও প্রেগনেন্সি টেস্ট প্রেগনেন্সি পজিটিভ এসেছে, তবুও নদী মানতে নারাজ। সে আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে চায়, আর আল্ট্রাসোনোগ্রামও 3 মাসের একটি স্পষ্ট ভ্রূণ ধরা পড়ল। নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই সে ডক্টরের কাছে ছুটে গেল আর বলতে লাগলো, দেখুন ডক্টর, আমি এই বাচ্চাটিকে পৃথিবীতে আনতে চাই না। আমি এই বাচ্চাটিকে নষ্ট করে ফেলতে চাই, অ্যাবর্শন করাতে চাই। দেখুন মিসেস নদী, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা, কিন্তু আপনি যদি করাতে চান তাহলে আপনার হাজব্যান্ডের অনুমতি লাগবে। আপনার হাজব্যান্ডের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না। অন্যথায় যদি আপনার হাজব্যান্ড আমাদের বিরুদ্ধে কোনো নোটিশ করে আমাদের ক্ষতি হতে পারে। আরে ডক্টর, বোঝার চেষ্টা করুন। ওই বদমাইশ মার্কা লোকটা কোনোভাবেই আমাকে অ্যাবর্শন করাতে দিতে চাইবে না, কিন্তু আমিও এই লোকটার সঙ্গে থাকতে চাই না। আমি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে রেখেছি, কিছুদিনের মধ্যেই আমি এই লোকটাকে ডিভোর্স দিয়ে দিব। আই এম সরি ম্যাডাম, আপনি অ্যাবরেশন করাতে চাইলে আপনার হাজব্যান্ডের অনুমতি এবং এগ্রিমেন্ট পেপারে একটা সাইন করতে হবে, অন্যথায় এটা করা আমাদের পক্ষে পসিবল নয়। আরে ডক্টর, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি শয়তান মার্কার লোকটা কোনোভাবেই আমাকে এটা করতে দেবে না, কিন্তু আপনি আমাকে একটু সহযোগিতা করুন। আই এম সো সরি ম্যাডাম, আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আপনি কেন এটা বুঝতে পারছেন না? সরি, আপনি অন্য কিছু করুন। ডক্টর তখন আর নদীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদী তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে ডক্টরের কেবিন থেকে বের হয়ে চলে আসলো আর তারপরেই পাশে এসে নীলকে বলতে লাগলো, দেখুন মিস্টার, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই। এটা অ্যাবর্শন করাতে হলে আপনার অনুমতি লাগবে। তো এখন আমার কাছে কোনটা বলতেছো? তো সেটাই বলো। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ করি না। আমি সোজাসাপটা কথা বলছি। আমি এখানে তো গড়িয়ে বেশি কোনো কথা বলছি না। তাহলে বুঝতে এত সমস্যা কেন হচ্ছে? আমি অ্যাবর্শন করাবো এবং আপনাকে আমার সঙ্গে যেতে হবে। ডাক্তারকে আপনার পারমিশন দিতে হবে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু নদীর দুগালে ঠাস ঠাস করে কয়েকটা চর পড়তে দেরি হলো না। তুমি ভাবলে কি করে আমি তোমাকে এটা করতে দেব? ভুলে যেও না, পেটটা তোমার হলেও সন্তানটা কিন্তু আমার। আর আমার সন্তানকে আমি নিজের হাতে খুন করব, এতটাও কাপুরুষ আমি নই। কেন করছেন আপনি আমার সঙ্গে এরকম? কেন আমার জীবনটাকে এইভাবে নরকে পরিণত করছেন? আপনি যদি সেদিন আমার সঙ্গে এই কাজটা না করতেন, তাহলে তো আর আমার ঘরে সন্তান আসতো না, আর আজ আমাকে এই পরিস্থিতির মুখোমুখিও হতে হতো না। দেখ মেয়ে, একদম এত কথা বলবি না। তোকে যেটা বলেছি তোকে সেটাই করতে হবে। তোকে ভালোবাসি বলে তুই এটা মনে করিস না আমি তোর সব কিছু সহ্য করে নেব। আমি তোকে ভালোবাসি বলে তোর সব পাগলামি সহ্য করলেও আমি নিজের সন্তানের খুনি কখনোই হতে পারবো না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে,
একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, আমি এই আপদটাকে আমার পেট থেকে বের করে তারপরে আমি এখান থেকে চলে যাব। আপনি যত যাই কিছু করেন না কেন, আমাকে কোনোভাবেই বেঁধে রাখতে পারবেন না। এই কথা বলে নদী মোবাইলটা হাতে নিয়ে সোজা বেলকনিতে চলে গেল। আর তখনই তার বড় বোনকে ফোন করে বলতে লাগলো, আপু, তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি? তুই নিজেই তো বলেছিলি 2-1 বার করলে কিছুই হয় না, কিন্তু এখন আমি 3 মাসের প্রেগনেন্ট। এটা কিভাবে হলো বল আমাকে। হয়েছে তো হয়েছে, তো কি হয়েছে? এমন তো নয় যে বাবা ছাড়া সন্তান জন্ম নিচ্ছে। এই সন্তানের তো বাবা আছে, তাহলে সন্তানকে পৃথিবীতে আলো দেখাতে তো সমস্যা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপু, এখন তুইও আমার সঙ্গে পোল্টি খাচ্ছিস, তাই না? ঠিক আছে, তোদের যার যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর, কিন্তু বিশ্বাস কর, এই সব কিছু করে তোরা আমাকে কখনোই আটকে রাখতে পারবি না। আমি তোদের এইসব ষড়যন্ত্রকে মোকাবেলা করে একদিন না একদিন এই সব কিছু ছেড়ে চলেই যাব। এরপর নদী তার বোনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মোবাইল কেটে দিল। এদিকে দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে আর নদীর মধ্যে একটা প্রাণ বের উঠছে। নীল নদীকে এখন অনেক বেশি কেয়ার করে, সবসময় তার যত্ন নেয়, কি লাগবে না লাগবে সব ব্যাপারে খেয়াল রাখে। নদীর জন্য প্রতিদিনই নতুন কিছু না কিছু একটা নিয়ে আসে যাতে নদীর মন ভালো থাকে, কিন্তু নদী সব কিছুতেই নিজেকে কোনোভাবেই আসক্ত করতে পারছে না। তার মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই সন্তানটা পৃথিবীতে আসার পর সে এখান থেকে চলে যাবে অনেক দূরে, যেখানে গেলে তার খোঁজ কেউ পাবে না। নদী ইতিমধ্যেই 9 মাসের অন্তঃসত্ত্বা। কিছুদিন পরে তার ডেলিভারি ডেট। তার এখন চলাফেরা করতেও খুব বেশি কষ্ট হয়, তাই নীল অফিস থেকে ছুটি নিয়েছে আর সবকিছু ম্যানেজারকে বুঝিয়ে দিয়েছে। যতদিন পর্যন্ত নদীর গর্ভের সন্তান ভূমিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত নীল অফিসে যাবে না, সারাক্ষণ নদীর পাশেই থাকবে। আর এদিকে নদী এসব কিছু আর সহ্য করতে পারছে না, সবকিছু তার কাছে শুধুমাত্র আদিক্ষেতা মনে হচ্ছে। তাই তো সে নীলকে বলেই ফেলল, দেখুন মিস্টার, আপনাদের সব আদিক্ষেতা আমার আর সহ্য হচ্ছে না। প্লিজ, আমি এই সব কিছু থেকে মুক্তি পেতে চাই। আপনি এভাবে আমার পেছনে পড়ে থাকবেন না। নদী, এসব কথা তুমি বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসি, আর তোমার গর্ভে আমার সন্তান। তোমাদের দুজনে দেখাশোনা করা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব থেকে কখনোই নিজেকে সরিয়ে নিতে পারি না। তুমি অসুস্থ, তোমার পাশে থাকা আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনার দায়িত্ব কর্তব্যের গোষ্ঠী কিলাই, আপনি কেন এটা বুঝতে পারছেন না? আপনাকে আমি সহ্য করতে পারি না। 1000বার 1000টা কথা বলার পরেও কেন আপনি বেহায়ের মতো আমার পেছনে পড়ে আছেন? কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না? তুমি আমাকে যত যাই কিছু বলো আর যত অপমানই করো না কেন, আমি তোমার অপমানে কিছুই মনে করব না। আমি তোমার কথায় আমার দায়িত্ব থেকে একটু পিছিয়ে যাব না। তোমার গর্ভে আমার বংশধর আসতে চলেছে বলে কথা। এই বলে নীল নদীকে আগের মতোই সেবা যত্ন কন্টিনিউ করতে থাকে, কিন্তু নদীতেও কোনোভাবেই এসব কিছু সহ্য করতে পারত না। সবকিছুই তার কাছে বিষাদময় মনে হতো। দেখতে দেখতে নদীর ডেলিভারি ডেট ঘনিয়ে আসে। এই তো আজ সকালবেলা হঠাৎ করে নদীর ডেলিভারি পেন ওঠে। নদীর অবস্থা খারাপ হতে শুরু করে। নদীর অবস্থা দেখে নীল আর এক মুহূর্ত দেরি করলো না, অ্যাম্বুলেন্সে ফোন দিল এবং মুহূর্তের মধ্যেই নদীকে নিয়ে হসপিটালে চলে আসলো। নদীর এবং বাচ্চার শারীরিক অবস্থা ভালোই ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই নর্মাল ডেলিভারিতে নদীর একটা মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটা দেখতে একদম হুবহু নদীর মতোই দেখতে ছিল। এক কথাই বলতে গেলে নদীর কপি ভার্সন। নীল, তার ফ্যামিলি এবং নদীর ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু নদীকে মুহূর্তের জন্য একটু খুশি হতে দেখা যায়নি। যদিও এই বিষয়টা ফ্যামিলির সবাই নোটিশ করেছিল, কিন্তু কেউই নদীকে কোনো কথা বলার সাহস পেল না। কারণ একটাই, নীল কোনোভাবেই চায় না তার ভালোবাসার মানুষটার কোনোভাবেই মন খারাপ হোক, কিংবা তার ভালোবাসার মানুষটা কারোর কথাই বিন্দুমাত্র কষ্ট পাক। 3 দিন নদীকে শারীরিকভাবে ঠিকমতো সুস্থ হওয়ার জন্য হসপিটালে রাখা হয় এবং নদী সুস্থ হলে তাকে 3 দিন পর বাসায় নিয়ে আসা হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কেউ বুঝতেই পারছিল না নদীর মনের মধ্যে কিছু একটা চলছে, নদী কিছু একটা করতে পারে। নদীও এমন ভাব করছিল যে সে নিজেও কাউকে কোনো কিছু বুঝতে দিচ্ছিল না। বাবুর বয়স আজ 7 দিন, আজ আকিকা দিয়ে নাম রাখা হবে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেই সেই সকালটা নীল এবং তার ফ্যামিলির সবার জন্য একটা
দুধর্ষ সময় সকাল হয়ে উঠল। নীল ঘুম থেকে উঠেই দেখতে পেল নদী বিছানে নেই, মেয়েটা ঘুমাচ্ছে। সে মনে মনে ভাবলো হয়তো বেলকুনিতে আছে কিংবা বাইরে হাঁটতে গেছে। এদিকে মেয়েটা তখন ঘুম থেকে উঠে পড়ে। নীল মেয়েটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাকে নিয়ে ঘরের মধ্যেই পায়চারি করতে শুরু করে। কিন্তু মিনিট পেরিয়ে ঘন্টা পার হলো, কিন্তু নদীর রুমে আসার কোনো নাম গন্ধ নেই। তাই নীল মেয়েকে কোলে নিয়ে নদীকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। বাড়ির প্রত্যেকটা রুম থেকে শুরু করে বেলকনি থেকে শুরু করে ছাদ এবং বাগান পর্যন্ত ঘুরে দেখলো, কিন্তু কোথাও নদীর চিহ্নটুকু পাওয়া গেল না। ইতিমধ্যে নীলের আম্মু এই বিষয়টা লক্ষ্য করেন এবং নীলকে তিনি এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। নীল তখন তার আম্মুকে জানায়, আম্মু আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতেও তো সব কিছু ঠিকঠাক ছিল। মাঝরাতেও যখন আমার ঘুম ভাঙলো তখনও দেখলাম নদী বাবুকে খাওয়াচ্ছে। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন থেকেই নদীকে আর দেখতে পাচ্ছি না। আমি সারা বাড়ি বাগান এবং বাইরেও খোঁজ করে দেখেছি, কিন্তু কোথাও তার চিহ্নটুকু নেই। আমি কি এখন তার ফ্যামিলিকে এই ব্যাপারে জানাবো? হ্যাঁ অবশ্যই, একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করে এভাবে গায়েব হয়ে গেল, এটা তো তার ফ্যামিলিকে জানাতেই হবে, এছাড়া তো অন্য কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নদীর আব্বুর সঙ্গে কথা বলে দেখি। এই বলে নীল তখনই মোবাইলটা হাতে নিয়ে নদীর আম্পুর নাম্বারে ফোন দিল, আর তারপর বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালোই আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? আর আমার নানু ভাই কেমন আছে? সব কিছুই ঠিক আছে, কিন্তু আব্বু একটা বিশাল প্রবলেম হয়ে গেছে। আপনাকে কিভাবে যে ব্যাপারটা খুলে বলবো এটাই বুঝতে পারছি না। কি হয়েছে বাবা? সেটা আমাকে খুলে বললে, তা না হলে আমি বুঝবো কি করে? আসলে বাবা, নদীকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব তুমি কি বলছো? সবকিছু তো ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে আবার কি হলো? হ্যাঁ আব্বু, সব কিছু একদম ঠিকঠাক ছিল। মাঝরাতেও যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম নদী বাবুকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি থানায় ডায়েরি করেছি। দেখি কি হয়। একটা জলজ্যান্ত মানুষ তো আর এভাবে গায়েব হয়ে যেতে পারে না, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বলে নদীর আব্বু ফোনটা কেটে দিয়ে সেখান থেকে সোজা থানায় চলে গেল। আর এইদিকে নীল তার মতো করে খোঁজ করতে লাগলো, কিন্তু কোনোভাবেই নদীর কোনো খোঁজ পাওয়া গেল না। সময় পেরোতে লাগলো, নীল আর নদীর মেয়েটা বড় হতে শুরু করলো। মেয়েটার বর্তমান বয়স 4.5 বছর। মেয়েটা এখন মোটামুটি সব কথাই বলতে পারে, পড়াশোনাতেও মোটামুটি ভালো। তাই এই বছরই নীল তাকে একটা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করেছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দেওয়ার, নাস্তা করানো, আর তারপর স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে নিজের অফিসে যাও, এটা তার প্রতিদিনকার রুটিন। আর দুপুরবেলা নীলের আম্মু নাতনিকে স্কুল থেকে নিয়ে আসতেন। নীল তার মেয়ের নাম দিয়েছে নীলিমা জাহান পিতি। পিতি মাঝে মধ্যে তার বাবাকে প্রশ্ন করে, আব্বু, আমার বন্ধুদের সবার আম্মু আছে, কিন্তু আমার আম্মু নেই কেন? আমার আম্মু কোথায় গেছে? আমার আম্মু কি খুব পচা? না আম্মু, এভাবে বলে না। আম্মুরা কখনোই পচা হয় না। আমরা সবসময় ভালো এবং খুব ভালো হয়। তাহলে আমার আম্মু আমার কাছে আসে না কেন? আমার বন্ধুদের আম্মুরা তাদেরকে কত আদর করে, কই আমার আম্মু তো আমাকে একটুও আদর করে না। আমার তো আম্মুর ভালোবাসা পেতে খুব ইচ্ছে করে। কেন আমার আম্মু আমার কাছে আসে না, আমায় ভালোবাসে না, আমায় আদর করে না? প্লিজ প্রীতি, এভাবে বলো না। আম্মু খুব ভালোবাসে আর সম্মানের একজন আম্মু খুব ভালোবাসে আর সম্মানের একজন মানুষ। সে আসবে, দেখে নিও তুমি। একদিন না একদিন তোমার মায়ের টানে তাকে আসতেই হবে। কথাটা বলে নীল কাঁদতে শুরু করে দেয়, কারণ সে নদীকে এখনো ঠিক ততটাই ভালোবাসে যতটা প্রথম দেখাতেই বেসেছিল। আর এখন তো মেয়েটার জন্য প্রায় প্রতিদিনই তার কথা মনে করতে হয়, আর সেজন্যই নীল আরও অনেক বেশি কষ্ট পায়। যদি তার নদীর কথা মনে না পড়তো তাহলে হয়তো কষ্টটা একটু কম লাগতো।
কিন্তু নদী সে এখন কোথায় আছে এ বিষয়ে সে কিচ্ছু জানে না, কারণ নদী এই বাড়ি থেকে চলে যাওয়ার পর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, না তো শ্বশুর বাড়ির ফ্যামিলি, না তো বাবার বাড়ির ফ্যামিলি। প্রীতি স্কুলে ভর্তি হয়েছে আজ 6 মাস হলো। আজকে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার একজন নতুন ম্যাডামকে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। তারপর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। মেয়েটা আর কেউ নয়, এটা প্রীতির আম্মু নদী। কিন্তু প্রীতি সেটা জানে না, নদীকে নিজের ম্যাডাম বলেই চিনে। এই তো সেদিন নীলের আম্মু যখন প্রীতিকে নিয়ে আসলো, তখন দূর থেকে নদী এই বিষয়টা লক্ষ্য করলো। সে নিজের শাশুড়ি মাকে চিনতে পারল, কিন্তু তবুও নিজের শাশুড়ি মার সামনে গিয়ে দাঁড়ালো না। পরের দিন সকালবেলা যখন প্রীতি স্কুলে আসলো, তখনই নদী প্রীতির কাছে চলে গেল আর বলতে লাগলো, মামনি, কাল যে একজন তোমাকে নিতে এসেছিল উনি তোমার কে হয়? ও, তুমি আমার দাদুমণির কথা বলছো? উনি তো আমার দাদুমণি হয়, প্রতিদিনই আমাকে নিতে আসে। কেন তোমার দাদুমণি তোমায় নিতে আসে কেন? তোমার আম্মু কোথায়? তোমার আম্মু তোমাকে নিতে আসে না? না, টিচার আমার আম্মু আমাকে নিতে আসে না। আমার আম্মু আমার সাথে থাকে না। আমার আম্মু খুব পচা, আমায় একটুও ভালোবাসে না। কথাগুলো কলিজায় ছুরির মতো আঘাত করছিল নদীর, কিন্তু সে মুখ ফুটে কিছুই বলতে পারছিল না। ছোট্ট এই মাছুম বাচ্চাটাকে কি করে সে ওই ছোট্ট মাছুম বাচ্চাটাকে বলবে সেই তার আম্মু? এই কথাগুলো চিন্তা করতে করতে তার দু চোখ দিয়ে দুপোটা নোনা জল গড়িয়ে পড়ল। তখনই প্রীতি নদীর চোখের জলটা নিজের হাতে মুছিয়ে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে ম্যাম, তুমি কাঁদছো কেন? না, কিছু হয়নি, এমনি। ঠিক আছে, ক্লাসে চলো। এই বলে নদী প্রীতিকে নিয়ে ক্লাসরুমের ভিতর চলে গেল আর ক্লাস করাতে লাগলো। এদিকে সেদিন হঠাৎ করে নীলের আম্মু একটু অসুস্থ হয়ে পড়াতে নীলকেই আসতে হলো প্রীতিকে স্কুল থেকে ড্রপ করার জন্য। ঠিক ওই মুহূর্তে প্রীতির ক্লাস করাচ্ছিল নদী। নীল স্কুলে এসে সোজা প্রীতি ক্লাসরুমে চলে এসেছিল। দরজার সামনে দাঁড়িয়ে যেই না বলল, প্রীতি আব্বু চলে এসেছে, চলে এসো। ক্লাস কখন শেষ হয়ে গেছিল, তারপর নদী প্রীতিদের ক্লাসে বসে সবার সঙ্গে গল্প করছিল। নীলের গলার আওয়াজটা শুনে নদী পিছন ফিরে তাকায়, আর তখনই নদী আর নীলের চোকাচুকি হয়ে যায়। নীল নদীকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। সে আশাই করেনি এত বছর পর এখানে এসে নদীর দেখা মিলবে। নীল অবাক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুমি এখানে কিভাবে? নদী তখনই নীলের সামনে গিয়ে দাঁড়িয়ে তার হাত দুটো ধরে বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। যা করেছি খুব বড় অন্যায় করে ফেলেছি। আমাকে আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছো। তুমি আমাকে নয়, নিজের সন্তানকে কষ্ট দিয়েছো। তোমাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। প্লিজ আমাকে একটাবারের মতো সুযোগ দাও। আমি জানি আমি কত বড় অন্যায় করেছি। প্লিজ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে একটা সুযোগ দাও। কতগুলো শুনতে শুনতে প্রীতি তাদের দুজনের সামনে এসে দাঁড়ায় আর তারপর নীলকে বলতে থাকে, কি হয়েছে বাবা? ম্যাম তোমার হাত ধরে আছে কেন? ম্যাম তোমাকে কি বলছে? বাবা কিছু না, চলো। কেন করছো আমার সঙ্গে এরকম? প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব নয়। তখনই প্রীতি তার বাবাকে বলতে থাকে, বাবা, ম্যাম কি বলছে? কাকে ফিরিয়ে দিতে বলছে? বলো না বাবা। তখনই নদী নীলের হাত দুটো ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে বসে প্রীতির হাত দুটো ধরে বলতে থাকে, প্রীতি, আমি তোমার সেই অভাগী মা যে তোমাকে ফেলে চলে গিয়েছিল। তুমি সত্যি কথা বলছো? তুমি আমার আম্মু? হ্যাঁ আম্মু, আমি একদম সত্যি কথাই বলছি। আমি তোমার আম্মু। তোমার আব্বুকে বলো তোমাকে যেন আমার কাছে ফিরিয়ে দেয়। না, আমি তোমার কাছে কখনোই ফিরে যাব না। আমি আব্বুর কাছে ভালো আছি। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে দেখতে চাই না। চলো আব্বু, বাসায় চলো। এ বলে প্রীতি তার আব্বুর হাত ধরে টানতে টানতে স্কুল থেকে বের হয়ে চলে আসছিল। তখনই পিছন থেকে নদী আবারও তাদের দুজনকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দাও। আমাকে এই শেষবারের মতো একটা সুযোগ দাও। এই বলে নদী দৌড়ে এসে নীলের পা দুটো জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। তখন নীল নদীকে নিচের পা থেকে ছাড়িয়ে উঠে দাঁড় করাই আর তারপর বলতে থাকে, জানতাম তুমি কোনোদিন আমায় ভালোবাসোনি আর ভালোবাসতেও পারবে না। তারপরেও তোমার নিজের সন্তানটার কথা চিন্তা করে একবার হলেও প্রয়োজন ছিল তুমি তোমার সন্তানটাকে এতটা কষ্ট না দিলেও পারতে।
প্লিজ এসব কথা আর বলো না। আমি এসব কিছু আর নিতে পারছি না। আমি শুধু আমার সন্তানকে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই, প্লিজ। এই বলে নদী কান্না করতে থাকে। নীল তখন আর নদীর উপর অভিমান করে থাকতে পারেনি, কারণ সে নদীকে সত্যি ভালোবাসতো। তাই সে প্রীতিকে বলতে থাকে, মামুনি, আম্মুর কাছে যাও আর আম্মুকে নিয়ে বাসায় চলো। সত্যি বলছো আব্বু? আম্মু আজ থেকে আমাদের সাথেই থাকবে? হ্যাঁ মামুনি, তোমার আম্মু আজ থেকে আমাদের সাথেই থাকবে। অতঃপর নীল, নদী আর প্রীতি তিনজনই একসঙ্গে স্কুল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।